বিশাল কাচের জানালার ওপাশে পুরো শহরটা যেন হাতের মুঠোয়। দেশের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার আরিয়ান সেন তার বিলাসবহুল কর্পোরেট সাম্রাজ্যের চূড়ায় দাঁড়িয়ে নিচে তাকাচ্ছিল। টাকা, ক্ষমতা, খ্যাতি কি নেই তার? কিন্তু এত সব প্রাপ্তির ভিড়েও বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। চারপাশের এই মেকি সম্মান আর নিরাপত্তার ঘেরাটোপ থেকে বেরিয়ে সে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচতে চাইছিল। হঠাৎই তার মনে হল, কেমন হয় যদি সব কিছু পেছনে ফেলে একেবারে সাধারণ একজন মানুষ হয়ে কয়েকটা দিন কাটিয়ে আসা যায়। নিজের আসল পরিচয় আড়াল করে কোনো বডিগার্ড ছাড়া একদম সাদামাটা জীবনে ফেরার এক তীব্র বাসনা জাগল তার মনে। সে তৎক্ষণাৎ তার কোম্পানির বোর্ড অব ডিরেক্টর্স ফাহিম রহমান, নবিলা চৌধুরী এবং তারিক হাসানকে ডেকে পাঠাল এবং অত্যন্ত শান্ত গলায় জানাল, আমি একটা বিশেষ মিটিংয়ের কাজে শহরের বাইরে যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত আপনারা পুরো কোম্পানির দায়িত্ব ভালোভাবে সামলাবেন। আরিয়ানের সিদ্ধান্ত সব সময় নিখুঁত হয়, তাই কেউ তাকে পাল্টা কোনো প্রশ্ন করার সাহস দেখাল না। পরদিন আরিয়ান সেন, যে কিনা জীবনে কখনো নিরাপত্তারক্ষী ছাড়া এক পাও বাইরে ফেলেনি, সে আজ একেবারে সাধারণ আটপৌড়ে পোশাকে নিজের আলিশান বাড়ি থেকে বেরিয়ে এলো। তার গায়ে কোনো দামি ব্র্যান্ডের স্যুট বা চোখে ধাঁধানো কোনো চাকচিক্য ছিল না। তাকে দেখতে একদম সাধারণ এক যুবকের মতোই লাগছিল। সে পথের ধার থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করল এবং সরাসরি ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। অটোরিকশার ইঞ্জিন আর রাস্তার তীব্র যানজটের শব্দের মাঝেও তার ঠোঁটে এক চিলতে স্বস্তির হাসি লেগেছিল, যেন আজই সে জীবনের আসল স্বাদ প্রথমবার অনুভব করছে। অল্প সময়ের ভেতরই তার অটোটি ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছাল। আরিয়ান চালককে তার ভাড়া বুঝিয়ে দিয়ে ধীর পায়ে এয়ারপোর্টের ভেতরের দিকে এগোতে শুরু করল। ঠিক সেই মুহূর্তেই আচমকা কালো রঙের একটি চোখ ধাঁধানো দামি গাড়ি প্রচণ্ড গতিতে এসে তার ঠিক সামনেই ব্রেক কষল। গাড়ির দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো ভীষণ স্টাইলিশ এবং রূপবতী এক তরুণী, নাম জারা সিকদার। তার পিছু পিছু তার বন্ধু তানিয়া, মিশা এবং রাকিবও গাড়ি থেকে নেমে এলো। জারার চেহারায় মাত্রাতিরিক্ত অহংকার এবং উদ্ধত স্বভাব একেবারে স্পষ্ট হয়ে ধরা পড়ছিল। সে হনহন করে সামনের দিকে এগোতে গিয়ে আচমকাই সজোরে আরিয়ানের সাথে ধাক্কা খেয়ে বসল। যারা মুহূর্তের মধ্যেই রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। তোমার কি চোখ অন্ধ? দেখতে পাচ্ছ আমি আসছি, তাহলে রাস্তা থেকে সরে দাঁড়াও। সাধারণ ভদ্রতাবোধটুকু কি তোমার নেই? আরিয়ান একেবারেই শান্ত রইল এবং অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, ম্যাডাম, আমি রাস্তার একপাশেই ছিলাম, বরং আপনিই এসে আমার গায়ের ওপর ধাক্কা খেয়েছেন। জারার ক্ষোভ এতে আরও দ্বিগুণী হয়ে গেল এবং সে আরিয়ানকে আপাদমস্তক তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে কটাক্ষ করে বলল, তোমার মতো ভিখারি মার্কা লোকগুলো এয়ারপোর্টে কি মনে করে চলে আসে? এখানে পা রাখার কোনো যোগ্যতা কি তোমার আছে? নাগরিক শিষ্টাচার বলতে কোনো কিছুর অস্তিত্ব কি তোমার মাঝে আছে? তার সঙ্গীরা কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল, আর তানিয়া বলে উঠল, অবস্থা একবার দেখো, আজকাল রাস্তার গরিব লোকেরাও বিমানে চড়ে যাতায়াত করা শুরু করেছে। রাকিবও উপহাসের সুরে ফোড়ন কাটল, এখন তো দেখছি এখানকার মান একেবারে তলানিতে এসে ঠেকেছে। আরিয়ান একেবারে নিশ্চুপ থেকে ওদের সব অপমানজনক কথা গিলতে লাগল। তার চেহারায় বিন্দুমাত্র ক্রোধের লেশ ছিল না, ছিল কেবল এক নিগুড় চিন্তার ছাপ। যারা তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে দম্ভের সাথে সামনের দিকে পা বাড়াল। এর কিছুক্ষণ পর আরিয়ানও নিজের বোর্ডিং পাস সংগ্রহ করে ভেতরের দিকে চলে গেল। বিমানের ভেতর প্রবেশ করে আরিয়ান বেশ আয়েশ করেই বিজনেস ক্লাসের নির্ধারিত আসনে বসে পড়ল। কয়েক মিনিট পেরোতেই যারাও এসে হাজির হল সেই বিজনেস ক্লাসের ভেতরেই। যেইমাত্র তার দৃষ্টি আরিয়ানের ওপর গিয়ে পড়ল, অমনি তার চেহারা আবারও রাগে লাল হয়ে গেল এবং সে ধমক দিয়ে উঠল, তুমি এখানে কি করছো? তুমি কি জানো না যে এটা বিজনেস ক্লাস? তোমার মতো ফকিন্নিদের বসার জায়গা এটা নয়। এক্ষুনি এখান থেকে উঠে তোমার ইকোনমি ক্লাসের সিটে গিয়ে বসো। আরিয়ান অত্যন্ত ধীর এবং শান্ত কণ্ঠে উত্তর দিল, ম্যাডাম, আমি এই বিজনেস ক্লাসেরই টিকিট কিনেছি, তাই আমি আমার নিজের সিটেই বসেছি। যারা দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠল, একটু দাঁড়াও, আমি এক্ষুনি এয়ার হোস্টেসকে ডেকে এনে তোমার টিকিট চেক করাচ্ছি। তোমাদের মতো মানুষেরা তো অন্যের টিকিট চুরি করেও চলে আসতে পারে। সে সাথে সাথেই বিমানের সেবিকা সাদিয়াকে ডেকে বলল, ম্যাডাম, দয়া করে এই লোকটির টিকিট যাচাই করুন। আমি এ ধরনের বস্তির লোকদের আশেপাশে বসে ভ্রমণ করতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছি না। সাদিয়া মুখে হাসি ফুটিয়ে টিকিটটি হাতে নিল এবং খুব ভালোভাবে পরখ করে দেখে বলল, ম্যাডাম, ওনার টিকিটটি সম্পূর্ণ বৈধ এবং এই সিটটি ওনার নামেই বরাদ্দ করা। যারা এই কথায় বেশ অস্বস্তিতে পড়ে গেল, তবুও নিজের অহংকারী ভাব বজায় রেখে গজগজ করে বলল, আজকাল দেখছি এই ধরনের ছোট লোকদের সাথেও প্লেনে চড়তে হবে। এরপর সে তীব্র কটাক্ষ হেনে বলল, এরপর থেকে অন্তত আমাদের মতো অভিজাত মানুষদের কথা চিন্তা করে নিজের যোগ্যতার ইকোনমি ক্লাসেই সিট নেবে। আরিয়ান ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, ম্যাডাম,
আপনাকে দেখে তো বেশ সম্ভ্রান্ত পরিবারের বলে মনে হচ্ছে। যারা বুক ফুলিয়ে গর্বের সাথে জবাব দিল, অবশ্যই, আমার বাবার বিশাল বিশাল অনেকগুলো কোম্পানি আছে। এর মধ্যে জারাটেক তো আমার নামেই করা। উনি মূলত সেটাই পরিচালনা করেন। আরিয়ানের মুখে আবারও এক চিলতে রহস্যময় হাসি খেলে গেল এবং সে জানতে চাইল, আপনার বাবার নামটা কি? যারা ভীষণ অহংকারের সাথে জানালো, কামাল সিকদার। এই নামটি শোনামাত্রই আরিয়ানের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত তীক্ষ্ণতা ফুটে উঠল। সে মনে মনে হিসাব মেলাতে শুরু করল। তার মানে এই মেয়েটি সেই কোম্পানিরই মালিকের মেয়ে, যেই কোম্পানিটা খোদ আমার কোম্পানির আন্ডারে কাজ করে। তার চেহারায় চরম প্রশান্তি থাকলেও মনের গহীনে সে একটি শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। খুব শিগগিরই আমি তোমাকে তোমার আসল যোগ্যতা হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। ঠিক সেই সময়ই যারা তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, হঠাৎ কি এত ভাবতে শুরু করলে মিস্টার গরিব? আরিয়ান স্বভাবসুলভ হালকা হেসে উত্তর দিল, তেমন কিছু না, এমনিতেই একটি পুরনো কথা হঠাৎ মাথায় এলো। যারা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বসে বসে ভাবতে থাকো। আমাদের এত বড় কোম্পানির নাম শুনলে বাঘা বাঘা মানুষেরও মাথা খারাপ হয়ে যায়। এই দমভক্তি ছুড়ে দিয়ে সে নিজের নির্ধারিত সিটে গিয়ে আরাম করে বসল। বিমানটি ততক্ষণে মেঘের বুক চিরে দ্রুত গতিতে সামনের দিকে ছুটে চলেছিল, তার নির্দিষ্ট গন্তব্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আর এরই সাথে সাথে এমন এক নাটকের পটভূমি তৈরি হয়ে গেল, যেখানে মিথ্যা দম্ভ এবং নির্মম বাস্তবের মুখোমুখি সংঘর্ষ হওয়াটা তখনও বাকি রয়ে গিয়েছিল। বিমানটি ক্রমশ নিচের দিকে অবতরণ করতে শুরু করল, আর জানালার কাঁচ দিয়ে সিলেটের অপরূপ সুন্দর চা বাগানগুলো স্পষ্ট নজরে আসছিল। সারি সারি উঁচু টিলা, মেঘের সাদা আচ্ছাদন আর চারপাশের সবুজে মোড়ানো বিস্তীর্ণ প্রকৃতি যেন চোখ জুড়িয়ে দিচ্ছিল। আরিয়ান সেন একদম নিশ্চুপ হয়ে সেই নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করছিল, যেন প্রকৃতির এই প্রতিটি মুহূর্ত সে নিজের অন্তরে গেঁথে রাখতে চাইছে। অল্প কিছুক্ষণের ভেতরেই বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করল। বিমানের সমস্ত যাত্রীরা সারিবদ্ধভাবে একে একে নিচে নামতে শুরু করল। আরিয়ানও খুব স্বাচ্ছন্দ্যের সাথে বাইরে বেরিয়ে এলো এবং টার্মিনালের বাইরে দাঁড়িয়ে সিলেটের শীতল হাওয়ার স্পর্শ উপভোগ করতে লাগল। তার চোখে মুখে এমন এক অনাবিল প্রশান্তি বিরাজ করছিল, যা হয়তো দীর্ঘ বহু বছর পর সে নতুন করে উপলব্ধি করতে পারছিল। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে সেই একই পরিচিত বিরক্তিকর কণ্ঠ ভেসে এলো, ও হ্যালো মিস্টার ভিখারি, আপনিও দেখছি এখানে এসে হাজির হয়েছেন। আরিয়ান পেছন ফেরে তাকালো এবং দেখতে পেল জারা সিকদার তার দলবল তানিয়া, মিশা এবং রাকিবকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। জারা ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যাচ্ছ কোথায়? সিলেটে কি হাওয়া খেতে এসেছ? ঠিক আছে, ঘুরে বেড়াও, তবে একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, কখনো ভুলেও আমার সামনে পড়বে না। তোমাদের মতো ছোট লোকদের চেহারা দেখলে আমার সারাদিনের মুড নষ্ট হয়ে যায়। তার এই কথা শুনে তার সাঙ্গপাঙ্গরা আবারও ব্যঙ্গাত্মক হাসি হাসতে শুরু করল। আরিয়ান কেবল আলতো করে একটু হাসল এবং কোনো কথার জবাব না দিয়ে নিশ্চুপ রইল। ঠিক সেই সময়েই একটি অত্যন্ত দামি এবং চকচকে গাড়ি তাদের সামনে এসে ব্রেক কষল, আর চালক কাশেম গাড়ি থেকে নেমে খুব বিনয়ের সাথে জানালো, ম্যাডাম, আপনার যাওয়ার জন্য গাড়ি একদম প্রস্তুত। যারা তার বন্ধুদের নিয়ে ওই বিলাসবহুল গাড়িতে উঠতে উঠতে শেষবারের মতো খোঁটা দিয়ে বলল, আর শোনো, তুমি বরং কোনো লোকাল বাস বা ট্যাক্সিতে করেই যেও, ওটাই তোমার ওই সস্তা স্ট্যাটাসের সাথে মানানসই হবে। আরিয়ান বরাবরের মতোই নিশ্চুপ থাকল এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর নিজের মোবাইল ফোন ব্যবহার করে একটি সাধারণ ট্যাক্সি বুক করে ফেলল। খুব অল্প সময়ের ব্যবধানেই একটি গাড়ি এসে তার সামনে দাঁড়ালো এবং চালক জামাল হাসিমুখে জিজ্ঞেস করল, গাড়িতে উঠে পড়ুন স্যার, আপনাকে কোথায় নামিয়ে দেব? আরিয়ান খুব স্বাভাবিক এবং শান্ত গলায় নির্দেশ দিল, আমাকে এখানকার সবচেয়ে ভালো কোনো 5 স্টার হোটেলে নিয়ে চলুন। জামাল এই কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে তার সাধারণ পোশাকের দিকে তাকালো, তবে আর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে স্যার, চলুন। বেশ কিছুক্ষণ যাত্রা করার পর আরিয়ান এসে পৌঁছালো সিলেটের অন্যতম বিলাসবহুল একটি জায়গা, হোটেল গ্র্যান্ড সুরমা সিলেটে। সেই হোটেলের বাইরের চোখ ধাঁধানো রূপ এবং জাঁকজমক দেখলেই যে কোনো মানুষ এক বাক্যে মেনে নেবে যে এই জায়গাটি কোনোভাবেই সাধারণ মধ্যবিত্তদের জন্য তৈরি হয়নি। আরিয়ান সোজা রিসেপশন ডেস্কে দিয়ে খুব অনায়াসেই সেখানকার সবচেয়ে দামি প্রিমিয়াম রুমগুলোর একটি বুক করে ফেলল এবং নিজের রুমে বিশ্রাম নিতে চলে গেল। পরদিন ভোরের মিষ্টি সূর্যের আলো জানালার ফাঁক গলে সোজা ঘরের ভেতর এসে পড়ছিল। আরিয়ান বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ল এবং সিদ্ধান্ত নিল যে আজ সে সিলেটের অন্যতম মনোরম জায়গা রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘুরে দেখবে। তৈরি হয়ে সে কিছুক্ষণের মাঝেই রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে পৌঁছে গেল।
রাতারগুলের সেই মায়াবী পরিবেশ যেন রূপকথার কোনো স্বপ্নের চেয়ে বিন্দুমাত্র কম সুন্দর ছিল না। থমথমে শান্ত জলরাশি, ছোট ছোট ডিঙি নৌকা আর দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা সবুজ গাছের সারি, সব মিলিয়ে দৃশ্যটি ছিল দেখার মতো। আরিয়ান সেরকমই একটি ডিঙি নৌকায় গিয়ে নিজের জায়গা করে নিল। সেই নৌকার মাঝি রহিম মিয়া ছিলেন অত্যন্ত সহজ সরল এবং খেটে খাওয়া একজন পরিশ্রমী মানুষ। রহিম মিয়া মুখে অমায়িক হাসি ফুরিয়ে জিজ্ঞেস করলেন, কি স্যার, এই এলাকায় কি আজই প্রথমবার আসা হলো? আরিয়ানও প্রত্যুত্তরে মিষ্টি হেসে জানাল, হ্যাঁ তা ঠিক, আর হয়তো জীবনের সত্যিকার রূপটা আমি আজ প্রথমবার উপলব্ধি করতে পারছি। নৌকাটি ধীর লয়ে জলের বুক চিরে বনের গভীরে সামনের দিকে অগ্রসর হতে শুরু করল। বইতে থাকা বাতাসটা বেশ শীতল ছিল। চারপাশের পরিবেশ ছিল পিনপতন নীরবতায় মোড়ানো। আর এই সব কিছু মিলে আরিয়ানের মনে এক অনাবিল প্রশান্তি বিরাজ করছিল। সারাটা দিন প্রকৃতির মাঝে কাটিয়ে অবশেষে সন্ধ্যা নাগাদ সে পুনরায় নিজের হোটেলে ফিরে এলো। এর পরের দিন সকালে আরিয়ান শ্রীমঙ্গল ঘুরে আসার পরিকল্পনা স্থির করল। সে একটি ট্যাক্সি ভাড়া করে সরাসরি শ্রীমঙ্গলের চা বাগান ঘেরা এলাকায় এসে উপস্থিত হল। সেখানকার টিলা আর সবুজ প্রান্তরগুলো যেন আগের দিনের জায়গার চেয়েও বহুগুণ বেশি মনোমুগ্ধকর ছিল। আঁকাবাঁকা পাহাড়ি নদী, চারপাশের নিবিড় সবুজ আর হাড় কাঁপানো শীতল হাওয়া, সবখানেই যেন এক অদ্ভুত স্নিগ্ধতা লুকিয়েছিল। আরিয়ান আপন মনে একাই ঘুরে বেড়াচ্ছিল, ঠিক তখনই আচমকা কারো গলা শোনা গেল, বাহ বাহ, মিস্টার ভিখারি সাহেব দেখছি এখানেও এসে জুটেছেন। আরিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল আবার সেই জারা তার দলবল সমেত সেখানে দাঁড়িয়ে তাকে দেখে বিদ্রুপের হাসি হাসছে। ঘটনা কি? তুমি কি মতলব করে আমাদের পিছু পিছু এখানেও এসেছ নাকি? জারা চরম খোঁটা মেরে প্রশ্ন করল। আরিয়ান আগের মতোই নির্লিপ্ত গলায় উত্তর দিল, পৃথিবীটা খুবই ছোট ম্যাডাম, তাই চলতে ফিরতে রাস্তা এমনিতেই মিলে যায়। জারা মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, নাকি আসল ঘটনা হলো তোমাদের মতো ফতুর লোকেরা বড়লোকদের পেছনে পেছনে ঘোরে যাতে তাদের কাছ থেকে কোনো সুবিধা আদায় করে নেওয়া যায়। এই কথা শুনে তার বন্ধুরা স্বভাবতই আবারও হো হো করে হাসতে শুরু করে দিল। আরিয়ান এবারও তাদের কথার কোনো পাল্টা জবাব দিল না, বরং সে একেবারে নিশ্চুপ থেকে সেই স্থান ত্যাগ করে উল্টো দিকে হাঁটা দিল। তবে এবার তার ঠোঁটের কোণে মৃদু একটা হাসি খেলা করছিল, আর সেই হাসির মাঝে চরম ধৈর্যের পাশাপাশি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্তের আভাসও প্রচ্ছন্ন ছিল। এবার মনে হচ্ছে সত্যিই একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সে নিজের মনে মনে ভাবল, সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে তাদের নিজস্ব ভাষাতেই যোগ্য জবাবটা বুঝিয়ে দিতে হয়। সারাটা দিন বাইরে কাটানোর পর আরিয়ান পুনরায় নিজের হোটেলে ফিরে এলো ঠিকই, তবে এবার তার ভেতরের মানসিকতা সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। সেখানে আরও 1-2 দিন অবস্থান করার পর আরিয়ান অবশেষে নিজের শহর ঢাকায় ফিরে এলো। ফিরে আসার পর আবারও সেই একই বিলাসবহুল অফিস, সেই পরিচিত বসের চেয়ার এবং সেই চেনা মুখগুলো তার সামনে হাজির হল। কিন্তু এবারের আরিয়ান আগের সেই আরিয়ানের মতো ছিল না। তার চোখের দৃষ্টিতে এখন অন্য লেভেলের এক তীব্র আত্মবিশ্বাস আর অত্যন্ত সূক্ষ্ম একটি মাস্টার প্ল্যান স্পষ্টভাবে ফুটে উঠছিল। সে নিজের সিইও চেয়ারটিতে হেলান দিয়ে বসল এবং ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটিয়ে স্বগতোক্তি করল, এবার মনে হয় আসল খেলাটা মাঠে নামানোর সময় চলে এসেছে। ঠিক সেই দিন সকালেই তার কোম্পানির প্রধান কার্যালয়ে একটি অত্যন্ত জরুরি এবং বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। এটি কোনো গতানুগতিক বোর্ড মিটিং ছিল না, বরং এটি ছিল একটি বিশাল জাঁকজমকপূর্ণ কর্পোরেট ইভেন্ট, যেখানে আরিয়ানের কোম্পানির অধীনে কাজ করার সমস্ত সাব কোম্পানির মালিক এবং শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আরিয়ান তার টিমের প্রধান 2 সদস্য ফাহিম রহমান এবং নাবিলা চৌধুরীকে ডেকে নির্দেশ দিল, আমাকে নিশ্চিত করতে হবে যেন আজকের এই অনুষ্ঠানটি শতভাগ নিখুঁত হয়, আয়োজনে কোনো দিক থেকেই যেন এতটুকু ত্রুটি না থাকে। ফাহিম আত্মবিশ্বাসের সাথে মাথা নেড়ে সাই দিয়ে বলল, আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না স্যার, সব কিছুর আয়োজন একেবারে পারফেক্টলি রেডি করা আছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শহরের একটি স্বনামধন্য 5 স্টার হোটেলের বিশাল বলরুমটি ঝলমলে আলোতে আলোকিত হয়ে উঠল। দেশের সব বাঘা বাঘা ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং অসংখ্য গণ্যমান্য ও প্রভাবশালী ব্যক্তিরা সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন। আর এই উপস্থিত এত সব গুরুত্বপূর্ণ মানুষ কেবল একজনেরই আগমন প্রতীক্ষায় প্রহর গুনছিল। তিনি হলেন স্বয়ং আরিয়ান সেন। এই অপেক্ষার প্রহর চলার মাঝেই হোটেলের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে একটার পর একটা বিলাসবহুল দামি গাড়ি এসে থামতে শুরু করল। সেই গাড়ির বহর থেকে একটি গাড়ি হতে বেরিয়ে এলেন কামাল শিকদার, এবং তার পাশেই ছিল তার মেয়ে জারা শিকদার। জারাকে আজ অত্যন্ত নজরকাড়া একটি পোশাকে সাজানো দেখালেও তার চেহারায় সেই একই পুরনো উগ্র অহংকারের ছাপ লেপ্টেছিল। সে হেলে দুলে ভেতরের দিকে প্রবেশ করতে করতে জিজ্ঞেস করল,
বাবা, এত বড় আয়োজনের এই অনুষ্ঠানটা আসলে কার সম্মানে করা হচ্ছে? কামাল সাহেব একগাল হেসে মেয়ের প্রশ্নের জবাবে বললেন, মারে, আজ তুমি নিজের চোখেই দেখতে পাবে যে এ জগতে আসল ক্ষমতাটা ঠিক কার হাতে বন্দী থাকে। যারা বাবার এই কথার মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারল না, তবে সে আর কোনো প্রশ্ন না করে নীরবে তার বাবার সাথে মূল হলের দিকে এগিয়ে গেল। হলের ভেতরে উপস্থিত সমস্ত অতিথিরা যখন অধীর আগ্রহে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ঠিক সেই ক্ষণেই বাইরে একসাথে কালো রঙের এক বহর ভিআইপি গাড়ি এসে ব্রেক কষল। হোটেলের নিরাপত্তা কর্মীরা সেই ভিআইপি প্রোটোকল দেখে মুহূর্তের মধ্যেই একদম সতর্ক অবস্থানে চলে গেল। সেই বহরের সবচেয়ে সামনের গাড়ির দরজাটি খোলা হলো এবং ভেতর থেকে অত্যন্ত স্মার্ট, ব্যক্তিত্ববান ও আত্মবিশ্বাসে টইটুম্বুর এক তরুণ পায়ে হেঁটে বাইরে বেরিয়ে এলো। পরনে লাখ টাকার এক্সক্লুসিভ স্যুট আর চারপাশে কালো চশমা পরা বডিগার্ডে ঘেরা সেই ব্যক্তিটি আর কেউ ছিল না, সেই ছিল খোদ আরিয়ান সেন। যেইমাত্র সে রাজকীয় ভঙ্গিতে হলের ভেতর প্রবেশ করল, সাথে সাথে উপস্থিত সব রথী-নহারথীরা বসা থেকে উঠে দাঁড়াল এবং মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে সাদরে অভ্যর্থনা জানাল। এই সম্মানীয় ব্যক্তির উপর যারার চোখ পড়ামাত্রই সে যেন আকাশ থেকে পড়ল এবং একেবারে পাথরের মতো জমে গেল। তার চোখ আক্ষরিক অর্থেই কপালে উঠে গেল এবং সে বিড়বিড় করে উঠল, এটা বাস্তবে কিভাবে সম্ভব হতে পারে? সে নিজের সম্বিত ফিরে পেয়েই কাঁপা গলায় তার বাবা কামাল সাহেবকে জিজ্ঞেস করে বসল, বাবা, এই লোকটি কে? কামাল সাহেব অত্যন্ত সম্মান আর বিনয়ের সাথে নিজের মাথাটা নিচু করে বললেন, মা, ইনি হলেন আমাদের স্বয়ং আরিয়ান সেন, যিনি আমাদের সকলের একমাত্র বস এবং যার দয়া আর ছত্রচ্ছায়াতেই আমাদের কোম্পানি আজ এত বড় একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে। বাবার মুখ থেকে এই অবিশ্বাস্য সত্যটি শোনামাত্রই যারার মনে হলো যেন তার পায়ের নিচ থেকে শক্ত মাটি এক নিমেষে উধাও হয়ে গেছে। তার মস্তিষ্কে একে একে সেই পুরনো দৃশ্যগুলো ফ্ল্যাশব্যাকে ভাসতে শুরু করল। এয়ারপোর্টে তাকে করা যাচ্ছেতাই অপমান, ফ্লাইটের ভেতরে শোনানো কুটু কথাগুলো এবং সিলেটে তাকে বারবার করে করা চূড়ান্ত অপদস্থ করার সেই ঘটনাগুলো। চরম গ্লানি এবং লজ্জায় তার ঘাড় যেন অটোমেটিকভাবে নিচের দিকে ঝুঁকে পড়ল। অন্যদিকে আরিয়ান ধীর পায়ে দৃপ্ত পদক্ষেপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল এবং সবার দিকে তাকিয়ে হাত নাড়তে নাড়তে সে মূল স্টেজে উঠে মাইক হাতে নিয়ে বলল, উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। তার কথা শোনামাত্র পুরো হলরুম পিনপতন নীরবতায় ছেয়ে গেল। এরপর আরিয়ান বলতে শুরু করল, আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটি একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরতে চাই। এই কথা শোনার পর যারার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ভয়ঙ্কর গতিতে ধরফর করতে শুরু করে দিল। আরিয়ান সরাসরি তার নাম উল্লেখ না করেই বলে চলল, এই তো কিছুদিন আগে আমি একটা ছোট্ট সফরে বেরিয়েছিলাম, যেখানে আমার কোনো বিশেষ পরিচয় ছিল না, কোনো নাম ছিল না, ছিলাম শুধুই একজন অতি সাধারণ মানুষ। বিশাল হলরুমটিতে তখন সূচ পড়লেও শব্দ শোনা যাবে এমন অবস্থা। সে বলে চলল, আমি শুধু আমার নিজের চোখে পরখ করতে চেয়েছিলাম যে বর্তমান দুনিয়ার এই সমাজে লোকেরা একজন সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে ঠিক কী ধরনের আচরণ করে থাকে। সে কথার মাঝে একটু বিরতি নিয়ে পুনরায় বলা শুরু করল, আর আমি নিজের অভিজ্ঞতায় দেখলাম যে আমাদের মাঝেই কিছু মানুষ অর্থের গরমে এতটা অন্ধ হয়ে বসে আছে যে তারা ন্যূনতম মানবতাটুকুর কথাও ভুলে গেছে। এই তীব্র সত্য কথাগুলো শুনে যারার চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগল অনুশোচনার অশ্রু। কেউ আর্থিকভাবে গরিব হলে সেটা তার কোনো অপরাধ নয়, কিন্তু কাউকে তার আর্থিক অবস্থা দিয়ে বিচার করে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অপমান করাটা দুনিয়ার সবচেয়ে জঘন্যতম অপরাধ। পুরো হলরুমের সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিল এবং কামাল সিকদারও এতক্ষণে আসল ঘটনাটা পরিষ্কারভাবে আন্দাজ করতে পেরেছিলেন। যারা মাথা নিচু করে অপরাধীর মতো ঠায়ে দাঁড়িয়ে রইল। মাইক থেকে ভেসে আসা প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো সরাসরি তার বুকে গিয়ে বিঁধছিল। আরিয়ান এরপর তার বক্তব্য শেষ করার আগে বলল, আমি এখানে প্রকাশ্যে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উচ্চারণ করব না, তবে আমি এতটুকু আশা রাখি যাকে উদ্দেশ্য করে আমার এই কথাগুলো বলা, সে নিশ্চয়ই তার ভুলটা এতক্ষণে বুঝতে পেরেছে। এই শেষ বাক্যটি বলে সে খুব শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টিতে যারার দিকে এক পলক তাকালো, আর যারার চোখ থেকে তখন অঝোর ধারায় অনুতাপের জল ঝরে পড়ছিল। একসময় বিশাল এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হল এবং আমন্ত্রিত অতিথিরা ধীরে ধীরে হল ত্যাগ করতে শুরু করল। কিন্তু যারা মূর্তির মতো সেই একই জায়গাতেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার চেহারায় সেই উদ্ধত অহংকারের কোনো ছিটে ফোঁটাও তখন আর অবশিষ্ট ছিল না। তার পুরো মুখাবয়ব জুড়ে ভিলাজ করছিল কেবল এক বুক গ্লানি আর অনুশোচনা। সে তার ভুলের গভীরতাটা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিল যে সে আসলে কত বড় মাপের একজন মানুষকে এতটা জঘন্যভাবে অপমান করেছে। আর সবচেয়ে বড় কথা হল, সে নিজের অহংকারের বশবর্তী হয়ে স্বয়ং মানবতাকেই পদদলিত করেছে।
অন্যদিকে আরিয়ান অনুষ্ঠান শেষে নিজের ব্যক্তিগত কেবিনের দিকে পা বাড়াল। তার চেহারায় এক অদ্ভুত আত্মতৃপ্তির ছাপ স্পষ্ট ছিল। কিন্তু এই গল্পের জবনিকা এখনও টানা হয়নি, কারণ সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটা তখনও বাকি রয়ে গিয়েছিল। ঠিক তার পরদিন সকালবেলায় আরিয়ান সেন তার নিজস্ব কর্পোরেট অফিসে বসে নিজের কাজ করছিল। তার টেবিলের সামনে জরুরি ফাইলের বিশাল স্তূপ পড়ে থাকলেও তার সম্পূর্ণ মনোযোগ কেবল নিজের কাজের প্রতিই নিবদ্ধ ছিল। তার চেহারায় সেই চিরচেনা আত্মবিশ্বাস এবং গাম্ভীর্যের ছাপ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠছিল, যা কেবল একজন আদর্শ এবং সত্যিকারের লিডারের ভেতরেই বর্তমান থাকে। ঠিক সেই সময়টিতে তার কেবিনের বাইরে রিসেপশন ডেস্কে একজন তরুণী এসে দাঁড়িয়েছিল। সে আর কেউ নয়, সে ছিল জারা সিকদার। তার মুখে আজকের দিনে না ছিল কোনো মেকি অহংকার, না ছিল কোনো ফালতু অ্যাটিটিউড। সেখানে ছিল কেবলই পাহাড়সম অনুশোচনা আর তীব্র লজ্জার ছাপ। অভ্যর্থনা কক্ষ থেকে রিসেপশনিস্ট লামিয়া তাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি কি ভেতরে যাওয়ার জন্য আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট করে এসেছেন? যারা অত্যন্ত ধীর এবং মিনতির সুরে উত্তর দিল, না, আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিইনি, তবে আমাকে খুব জরুরি প্রয়োজনে আরিয়ান স্যারের সাথে দেখা করতে হবে। আপনি দয়া করে তাকে একটু জিজ্ঞেস করে দেখুন। লামিয়ার সাথে সাথেই ইন্টারকমের মাধ্যমে বসের সাথে যোগাযোগ করল এবং কিছুক্ষণ পর জারার দিকে তাকিয়ে বলল, স্যার অনুমতি দিয়েছেন, আপনি এখন ভেতরে যেতে পারেন। জারা কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে হেঁটে আরিয়ানের কেবিনের মূল দরজার সামনে গিয়ে উপস্থিত হল। সে হালকা করে দরজায় কড়া নেড়ে অত্যন্ত বিনীতভাবে অনুমতি চাইল, আমি কি ভেতরে আসতে পারি স্যার? কেবিনের ভেতর থেকে রাশভারী গলায় উত্তর এল, হ্যাঁ, ভেতরে আসতে পারেন। যারা পা টিপে টিপে ভেতরে প্রবেশ করল এবং যেইমাত্র সে সামনে আরিয়ানের দিকে তাকাল, অপরাধ বোধে তার চোখ আপনা আপনি মেঝের দিকে নেমে গেল। টানা কয়েক সেকেন্ড পুরো কেবিনে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করল। এরপর যারা নিজের হাত একত্রে জোড় করে ক্ষমাপ্রার্থীর মতো বলল, স্যার, আমার জীবনের সবচেয়ে বড় একটি ভুল হয়ে গেছে। আমি আপনাকে সাধারণ মানুষ ভেবে চিনতে পারিনি এবং আপনার সাথে অত্যন্ত জঘন্য খারাপ আচরণ করে ফেলেছি। তার কণ্ঠস্বর কান্নায় রীতিমতো কাঁপছিল। আমি স্রেফ আপনাকে গরিব এবং অসহায় মনে করে আপনার সাথে চরম অপমানজনক কাজ করেছি। আপনি আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন স্যার, দয়া করে মাফ করে দিন। আরিয়ান নিজের সিইও চেয়ারটিতে একেবারেই শান্তভাবে বসে থেকে তার এই করুণ অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। এরপর সে অত্যন্ত ধীর অথচ ধারালো কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, ধরো আমি যদি সত্যিই রাস্তার কোনো গরিব মানুষ হতাম, তাহলেই কি তুমি আমাকে সেভাবে যাচ্ছে তাই অপমান করার অধিকার পেয়ে যেতে? জারার মুখে এই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর ছিল না। সে কেবল নিরুত্তর দাঁড়িয়ে রইল, আর তার চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরতে লাগল। আরিয়ান তাকে উদ্দেশ্য করে আরও বলল, ঠিক তোমাদের মতো অহংকারী মানুষদের কারণেই আজ সমাজের অনেক সাধারণ মানুষ নিজেদেরকে অসহায় এবং দুর্বল ভাবতে বাধ্য হয়। তুমি যদি কখনো কারো উপকারে আসতে না পারো, তবে অন্তত তাকে এভাবে অপমান করার অধিকার তোমার নেই। যারা কান্নায় ভেঙে পড়ে বলল, স্যার, আমার কৃতকর্মের জন্য গভীরভাবে লজ্জিত এবং আমার ভুলের পুরো অনুভূতি আমার হয়ে গেছে। আমি সত্যি সত্যি নিজের এই স্বভাব বদলাতে চাই। দয়া করে নিজেকে শুধরে নেওয়ার জন্য আমাকে অন্তত একটি সুযোগ দিন। আরিয়ান এবার কিছুটা কঠোর এবং গম্ভীর গলায় জবাব দিল, তুমি নিজে বদলালে কি না বদলালে তাতে ব্যক্তিগতভাবে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না। এই কঠিন কথাটি শুনে যারা লজ্জায় নিজের মাথাটি আরও বেশি নিচের দিকে নামিয়ে নিল। আরিয়ান তাকে সতর্ক করে দিয়ে বলল, তবে একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে রেখো, ভবিষ্যতে যদি তোমার কোনো আচরণের কারণে আমার মূল কোম্পানির এক চুল পরিমাণও ক্ষতি হয়, তবে আমি ঠিক সেই মুহূর্তেই তোমার বাবার ওই কোম্পানির সাথে সমস্ত ব্যবসায়িক চুক্তি চিরতরে বাতিল করে দেব। যারাই হুঁশিয়াই শুনে সাথে সাথেই ঘাবড়ে গিয়ে বলল, না স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, এমন ঘটনা আর কখনো ঘটবে না। আমি মন থেকে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার সর্বোচ্চ চেষ্টা করব। আরিয়ান আবারও শান্ত অথচ দৃঢ় গলায় তাকে সংশোধন করে দিয়ে বলল, শুধু চেষ্টা করলে হবে না, তোমার ভেতরের এই পরিবর্তনটা কাজের মাধ্যমে আমাকে দেখাতে হবে। এরপর কয়েক মুহূর্ত নীরব থেকে সে তাকে বিদায় জানিয়ে বলল, তোমার কথা শেষ হয়ে থাকলে এবার তুমি আসতে পারো। যারা অত্যন্ত ধীর গলায় বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আর আমার কাজের জন্য আমি সত্যি ভীষণ দুঃখিত। এই কথাটি বলে সে ঘুরে দাঁড়িয়ে কেবিনের বাইরে চলে গেল। বাইরে বেরিয়ে যাওয়ার সময় তার পা দুটো অপরাধবোধে বেশ ভারী মনে হলেও তার মনের গভীরে নিজেকে নতুন করে শুধরে নেওয়ার একটা দৃঢ় সংকল্প তৈরি হয়ে গিয়েছিল।
ওদিকে আরিয়ান সেই ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলে পুনরায় নিজের ল্যাপটপ এবং ফাইলের কাজে মনোনিবেশ করল। তার চোখে মুখে এত বড় একটা বিজয়ের পরও কোনো অহংকারের ছাপ ছিল না, সেখানে ছিল কেবল একজন প্রকৃত মানুষের সরলতা এবং নিখাদ মানবিকতাবোধ। সে নিজের ক্ষমতা ব্যবহার করে কারো কাছ থেকে সস্তা প্রতিশোধ গ্রহণ করেনি, বরং তাকে তার চরম ভুলের জায়গাটা আঙুল দিয়ে দেখিয়ে অনুতপ্ত করিয়েছে। আর দিন শেষে হয়তো এই ক্ষমাই হল জীবনের সবচেয়ে বড় বিজয়। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন হল, আপনারা যদি সেই জায়গায় আরিয়ানের অবস্থানে থাকতেন তাহলে ঠিক কি করতেন? আরিয়ানের কি উচিত ছিল বিমানের ভেতরেই নিজের আসল পরিচয় ফাঁস করে দিয়ে জারাকে তাৎক্ষণিক শিক্ষা দেওয়া, নাকি একেবারে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আরিয়ান বাস্তবে যেমনটা করেছে সেটাই সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত ছিল? আর এর পাশাপাশি আমাকে আরও একটা কথা বলুন তো, জারাকে নিঃশর্ত ক্ষমা করে দিয়ে আরিয়ান কি ঠিক কাজটি করেছে, নাকি আরিয়ানের উচিত ছিল তাকে শাস্তি হিসেবে তার বাবার কোম্পানির সাথে সকল প্রকার চুক্তি বাতিল করে দেওয়া? আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এই দুটির মধ্যে কোনটি সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়? আপনাদের সেই মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই চমৎকার গল্পটি আপনাদের ঠিক কতটা ভালো লাগলো সেটিও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, বিদায় নেওয়ার আগে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষ অনুরোধ রইল। আর কমেন্ট সেকশনে অবশ্যই নিজের নাম এবং নিজের শহরের নামটি উল্লেখ করবেন, যাতে করে আমরা আপনাদের দেওয়া নিঃস্বার্থ ভালোবাসা এবং সমর্থনের অনুভূতিটি খুব কাছ থেকে টের পেতে পারি। তো চলুন, আজকের মতো এখানেই বিদায়। আগামীতে আবারও দেখা হবে হৃদয় ছুঁয়ে যাওয়া এমন আরও একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্পের সাথে। সবাই ভালো থাকবেন।